হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি সোহিনী মুখার্জি। নলেজ অ্যাকাউন্টে তোমাদের স্বাগত। আজকে তোমাদের এমসিকিউ এর প্র্যাকটিস সেট নাম্বার 13। তো শুরু করা যাক। নিচে কোন প্রক্রিয়ায় অক্সিজেন বাতাসে নির্গত হয়? সালোক সংশ্লেষণ, শ্বসন, ট্রান্সপিরেশন, মলত্যাগ। আমরা সবাই জানি উত্তর হচ্ছে সালোক সংশ্লেষণ। প্রক্রিয়া দেখে নিই। 6 অণু কার্বন ডাই অক্সাইডের সঙ্গে 12 অণু জলের বিক্রিয়াতে পাতার যে ক্লোরোফিল মেসোফিল কলায় অবস্থিত ক্লোরোফিল রঞ্জকেতে সূর্যালোকের ফোটন কণার সাহায্যে কি তৈরি হয়? এক অণু শর্করা বা গ্লুকোজ তৈরি হয় এবং বাতাসে 6 অণু অক্সিজেন কি হয়েছে? মুক্ত হয়ে যাচ্ছে এবং 6 অণু জল তৈরি হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন মিডিয়াতে বা আমরা বলতে পারি কোন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত ভ্রমণ করে? গ্যাস, ভ্যাকুয়াম, তরল, কঠিন পদার্থ। গ্যাস শব্দ সব থেকে তাড়াতাড়ি ভ্রমণ করে হচ্ছে কঠিন পদার্থে, তারপরে তরল পদার্থে এবং সবচেয়ে আস্তে করে কিন্তু গ্যাস মাধ্যমে। এবং ভ্যাকুয়াম বা শূন্যস্থানে কিন্তু শব্দ ট্রাভেল করতে পারে না, কারণ শব্দ কোনো একটা মাধ্যমের সাহায্যে শুধুমাত্র ভ্রমণ করতে পারে। পৃথিবীর ভর কত? এটা আমরা করেছি কিছুদিন আগে। আনসার হয়ে যাচ্ছে আমাদের 6 × 10⁻24 কেজি। আধুনিক পর্যায় সারণীতে ক্রোনো গ্রুপের উপাদানগুলির একটি সম্পূর্ণ যে বাইরের সেল থাকছে তার কটা সেল রয়েছে? 15তম, 18তম, 16তম এবং 17তম। দেখো বলেছি সম্পূর্ণ বাইরের সেল থাকবে, মানে হচ্ছে যে অষ্টক পূর্তি হবে বা দ্বৈত পূর্তি হবে। সেটা কাদের হয়? একমাত্র যারা নোবেল গ্যাস বা আমরা বলতে পারি যারা নিষ্ক্রিয় গ্যাস, তাদের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু এই অষ্টক পূর্তিটা দেখা যায়। কি দেখা যায়? অষ্টক পূর্তি। এই নোবেল গ্যাসের গ্রুপ সংখ্যা কত? 18, যেকে আমরা আর একটা বলা হয় জিরো গ্রুপও বলা হয়। আনসার হচ্ছে আমাদের 18। হাইড্রোজেনের ভরের সাথে অক্সিজেনের ভরের অনুপাত সবসময় ড্যাশ হয়। আচ্ছা, এখানে না একটা জিনিস মিস হয়ে গেছে। এখানে প্রশ্নটা হবে জলে হাইড্রোজেনের ভরের সাথে অক্সিজেনের ভরের অনুপাত কি হয়? 2:1, 1:8, 8:1, 1:2। আচ্ছা, আমরা কি জানি যে হাইড্রোজেনের যে পারমাণবিক ভর, আমি একটু করে দিচ্ছি এগুলো, পারমাণবিক ভর সেটা কত? 1। সেরকম ভাবে অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। তার মানে 1 মোল হাইড্রোজেন ইকুয়ালস টু কত? 1 গ্রাম। তার মানে সেভাবেই ঠিক হয়ে যাচ্ছে 1 মোল অক্সিজেন কত হয়ে যাচ্ছে? 16 গ্রাম। এখন জল মানে কি? জল মানে হচ্ছে H2O। তার মানে হচ্ছে 2 হাইড্রোজেন প্লাস 1 অক্সিজেন পরমাণু, রাইট? তার মানে কি হচ্ছে 1 মোল অক্সিজেন। আর এখানে তাহলে কি হয়ে যাচ্ছে? হাইড্রোজেন হচ্ছে 2 মোল, তাহলে 2 মোল হাইড্রোজেনের সাথে 1 মোল অক্সিজেনের অনুপাত, দ্যাট ইজ 2:16 অনুপাত হয়ে যাচ্ছে আমাদের 1:8। তোমরা এভাবে কিন্তু সবকিছু অনুপাত বার করতে পারবে। কার্বন ডাই অক্সাইড বার করতে পারো, যে কোনো NH3 বা অ্যামোনিয়া বার করতে পারো, সবকিছু বার করতে পারো, ঠিক আছে? আনসার হচ্ছে 1:8। ওয়াশিং সোডাতে এক অণুতে কটি জলের অণু থাকে? 8, 5, 7, 10। ওয়াশিং সোডাটা কি আমাদের দেখে নিচ্ছি। আনসার হচ্ছে 10। ওয়াশিং সোডা বা কাপড় কাচার সোডা যেটা, সেখানে কটা অণু থাকে? 10টা। এর রাসায়নিক সংকেত কি? Na2CO3 10H2O। ওকে, 10H2O থাকছে। এবং সোডিয়াম কার্বনেটের বা Na2CO3 পূর্ণ কেলাসনের ফলে কিন্তু কাপড় কাচা সোডা পাওয়া যাচ্ছে। এখানে জলটা কীরকম ভাবে থাকে? স্ফটিকের আকারে বা ক্রিস্টালাইজেশনের মাধ্যমে থাকে। নিচে কোন ধাতুটি বাষ্পের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন তৈরি করে? তামা, সিলভার, সীসা, অ্যালুমিনিয়াম। দেখো আমাদের এখানের মধ্যে অ্যালুমিনিয়াম এরকম যৌগ তৈরি করতে পারে। কীরকম হয়? যখন 2Al তার সঙ্গে 3H2O যখন জলের বিক্রিয়া ঘটানো হয়, যেখানে জলটা হচ্ছে গ্যাসিয়াস বা জলীয় বাষ্প অবস্থায় থাকে, তৈরি হয় হচ্ছে Al2O3
প্লাস 3H2, যেখানে হাইড্রোজেনটাও কিন্তু গ্যাসীয় মাধ্যমে থাকে। এই রকম আর কে বিক্রিয়া করতে পারে জলের সাথে বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করতে, কে পারে? একটা করতে পারে লোহা, সেম যদি এখানে লোহা থাকতো তাহলেও হতো। আর একজন থাকে হচ্ছে জিঙ্ক। জিঙ্কও কিন্তু বাষ্পের সাথে বা খুব উত্তপ্ত জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করতে পারে। ঠিক আছে, তবে এই যে ধাতুগুলো যেমন অ্যালুমিনিয়াম, তোমার ফেরাস, তারপর জিঙ্ক, এরা কিন্তু ঠান্ডা জলের সাথে কোনো বিক্রিয়া করে না। এরা কিন্তু ঠান্ডা জলের সাথে কোনো বিক্রিয়া করে না, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আর কারা কারা যে কোনো, এই যে তামা, সিলভার, সীসা, এরা কিন্তু তরল বা গ্যাসীয় সব রকম অবস্থাতেই কিন্তু জলের সাথে বিক্রিয়া করে না। কোন অবস্থাতেই কিন্তু এরা জলের সাথে বিক্রিয়া করছে না। মানে জল মানে তরল অবস্থাতে বলো, ঠান্ডা জল বলো, গরম জল বলো, জলীয় বাষ্প বলো, কোনো অবস্থাতেই বিক্রিয়া করে না। ঠিক আছে, এই কারণে আমরা রূপো বা তামার ইউজ করি, তোমার রূপো, তামা, এগুলো কয়েন ইউজ করি, গয়না ইউজ করি। নেক্সট কোয়েশ্চেন, একটি পরিবাহী রোধ নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে না? দৈর্ঘ্য, এলাকা, চাপ, উপাদান। বলো। দেখো এখানে এলাকাটা তুমি ক্ষেত্রফলও বলতে পারো। আনসার হয়ে যাচ্ছে আমাদের চাপ। চাপের উপর ডিপেন্ড করে না। কেন করে না? দেখো, কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ পরিবহন হচ্ছে সেটা যাতে না হয় সেই আটকানোর ক্ষমতাটাকেই আমরা রোধ বলি। আর রোধ বা রেজিস্ট্যান্স কার উপর ডিপেন্ড করে? রো ইন্টু এল ইন্টু এ। এল মানে কি? এল মানে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, লেংথ, পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করে। যত দৈর্ঘ্য বাড়বে তত পরিবাহীর রোধও বাড়বে। দৈর্ঘ্যের সাথে সরাসরি সমানুপাতিক হয়। দেখো বাই এ আছে, এ মানে কি? মানে ক্ষেত্রফল। এই যে একটা তুমি যদি এরকম ভাবে মাঝখান থেকে কেটে দাও তাহলে এই যে পার্টটা পাওয়া যাচ্ছে, অংশটা, সেটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল। যত ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তত কিন্তু রোধ কমবে। তাহলে পরিবাহীর ক্ষেত্রফলের সঙ্গে রোধ কি হয়? ব্যস্তানুপাতিক হয়, হয়ে যাচ্ছে। আর পরিবাহীর আর একটা দেখো উপাদান রয়েছে, যে উপাদানের সঙ্গে ধাতু যে থাকছে, যদি ধাতু থাকে ধাতুর রোধ কিন্তু খুব বেশি থাকে, অধাতুর কম থাকে। সেমিকন্ডাক্টরের কোনো কোনো ক্ষেত্রে বাড়ে, কোনো কোনো ক্ষেত্রে কমে। তাহলে একমাত্র চাপের ওপর কিন্তু রোধটা ডিপেন্ড করছে না। আর একটা যার ওপর ডিপেন্ড করে সেটা হচ্ছে উষ্ণতা। উষ্ণতা, ঠিক আছে, কোনো যদি উষ্ণতা বাড়ে তাহলে ধাতব পদার্থের ক্ষেত্রে কিন্তু রোধও বেড়ে যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটির গতিশক্তি নেই? ব্যাটারি, একটি বল উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, একটি উড়ন্ত পাখি, একটি চলন্ত গাড়ি। দেখো আনসার হচ্ছে না ব্যাটারি। কেন ব্যাটারি হয়ে যাচ্ছে? যে আমরা যখন কোনো বলকে বলকে ওপরের দিকে ছুঁড়ছি, তার মানে বলটার কিছু একটা বেগ থাকছে বা কোনোটা গতিশক্তি থাকছে, তাই জন্য ওটা ওপরের দিকে আমরা ছাড়ছি। যদি ভি গতিবেগে ছাড়ি, তাই না? তাহলে গতিশক্তি হচ্ছে আমরা কি জানি? হাফ mv²। এইটা থাকছে, বলকে কোনো ওপর দিকে ছুটছি। ব্যাটারি কি থাকছে? ব্যাটারি কিন্তু সব সময় কি থাকে? একদম বিশ্রামে অবস্থায় থাকে। তার একটা দিক প্রান্ত পজিটিভ আর একটা প্রান্ত নেগেটিভ হয়। ব্যাটারির মধ্যে কি ঘটে? ব্যাটারির মধ্যে থাকে হচ্ছে কিছু রাসায়নিক পদার্থ থাকে যেগুলো কেমিক্যাল বিক্রিয়া করে কি তৈরি করে? কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তি তৈরি করে। ওই রাসায়নিক শক্তিটা কিসে কনভার্ট হয়ে যায়? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কোথায় হয়? ব্যাটারিতে হয়। তাহলে এখানে কিন্তু যেটা প্রশ্নটা আমাদের এখানে করেছে যে কোনটির গতি শক্তি নেই, সেটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের ব্যাটারি। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে নিচের কোনটি নিউটনের গতির তৃতীয় সূত্রকে চিহ্নিত করে? একটি বাস হঠাৎ স্টার্ট দিলে যাত্রীরা পিছন দিকে ধাক্কা খাচ্ছে। হঠাৎ মানে যদি এরকম করে হঠাৎ করে যাত্রীরা স্টার্ট করেছে, কোনো একটা যাত্রী ভাবে বসে আছে, যাত্রী কি হয়? পেছন দিকে হেলে চলে যায়। দ্রুত চলমান ক্রিকেট বল ধরার সময় ফিল্ডার চলন্ত বলের সাথে ধীরে ধীরে তার হাতটাকে পেছনের দিকে টেনে নেয়। একটি রকেট উৎক্ষেপণ। আমরা যখন প্যাডেল চালানো বন্ধ করি তখন সাইকেলের গতি কমে যায়। বলছে নিউটনের তৃতীয় সূত্র কোনটা?
দেখো দেখে নিই আমরা। যখন একটা বাস চলতে শুরু করে তখন কি হয়, পেছন দিকে আমরা হেলে পড়ি। এটা নিউটনের প্রথম সূত্র থেকে পাচ্ছি, যেখানে আমরা জাড্য সম্পর্কে জানতে পারি। দু রকম জাড্য হয়, একটা হচ্ছে স্থিতি জাড্য আর একটা হচ্ছে আমাদের গতি জাড্য। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে যে ফিল্ডার যখন হাতটা পেছনের দিকে টেনে নিচ্ছে, সেটা যে দ্বিতীয় সূত্রের প্রয়োগ, যেখানে আমাদের দ্বিতীয় সূত্র কি বলেছে, যে যখন কোনো বস্তুর যে ভরবেগ এম ভরে কোনো বস্তুটি চলমান থাকে, তাহলে বস্তুটি যে ভরবেগ সেটা আমরা পি ইকুয়ালস টু এমপি দিয়ে বোঝাই। তাহলে যদি আস্তে সরিয়ে তাহলে আমাদের হাতে একটু কম লাগে। থার্ড কোনটা, রকেট উৎক্ষেপণ নিউটনের তৃতীয় গতিসূত্রকে চিহ্নিত করছে। তৃতীয় গতিসূত্র কি না, সব ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই কোনো রকেট যখন গ্যাস দিয়ে এদিকে একটা বেগ প্রয়োগ করে, তাহলে ঠিক তার ওপরের দিকে সে একটা আপথ্রাস্ট বা ওপরের দিকে বেগ পাচ্ছে, যার কারণে রকেটটা ওপরের দিকে চলে যাচ্ছে। তাহলে এইগুলো হয়ে গেল আমাদের উত্তর। তাহলে আমরা উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। একটি নিষিক্ত ডিম বা জাইগোট কোথায় প্রতিস্থাপিত হয়? সার্ভিক্স, ডিম্বাশয় বা ওভারি, যোনি বা ভ্যাজাইনা, জরায়ু। আনসার হয়ে যাচ্ছে আমাদের জরায়ু বা ইউটেরাস। আমাদের জরায়ু বা ইউটেরাস কোন জায়গাটা থাকে? এই জায়গাটা হচ্ছে আমাদের জরায়ু বা ইউটেরাস। এখানে যে ডিম্বাণু বা জাইগোটগুলোকে প্রতিস্থাপিত করা হচ্ছে, এই যে স্থাপিত করা হচ্ছে এই ব্যাপক প্রক্রিয়াটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। ঠিক আছে, আর এই যে ফ্যালোপিয়ান টিউব আছে, যেটুকু আলটিমেটলি আমাদের ইউটেরাসে গিয়ে জমা হচ্ছে, সেখানে কি হয়, ডিম্বাণুর নিষেকটা ঘটে আর দিয়ে আলটিমেটলি ওরা এই জায়গাতে জাইগোটটা চলে আসছে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, একটি দেহ যখন বৃত্তাকার পথে চলে তখন কেন্দ্রের দিকে ঘূর্ণায়মান দেহের উপর যে বল কাজ করে তাকে কি বলা হয়? বল, মহাকর্ষ বল, অভিকেন্দ্র বল, কৌণিক বল। দেখো আমরা একটা ছবি দেখছি, আমাদের যে একটা ছবি দেখছি, যে যখন আমরা এটাকে এখানে দেখাচ্ছি, একটা লোক কেউ হাত দিয়ে কোনো একটা দড়িতে কোনো একটা পাথর বা বল ঘোরা, সেটাকে ঘোরাচ্ছে। তুমি এটাকে কিন্তু এই বস্তুটা কি হচ্ছে, বৃত্তাকার গতিপথে চলছে। বৃত্তাকার কোনো এই যে বস্তুটা যে একটা সমদ্রুতিতে বৃত্তাকার পথে চলছে, তাহলে একটা বল সবসময় বস্তুর যে কেন্দ্রের দিকে লম্বভাবে ক্রিয়া করছে। এই যে লম্বভাবে যে বলটা বৃত্তের কেন্দ্রের দিকে কাজ করছে, তাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, বা আর একটা বলতে পারি কেন্দ্রমুখী বল, বা বলতে পারি অভিকেন্দ্র বল। এবং মনে রাখবে প্রশ্ন আসে, অভিকেন্দ্র বল হচ্ছে একটি বাস্তব বল। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা আসে। আর উল্টো দিকে কি, এবং এই বলের মান কত? F ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আর। ওমেগা স্কোয়ার, ভালো করে লিখে দিচ্ছি, এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, অভিকেন্দ্র বল একটি বাস্তব বল। আচ্ছা, এবার অভিকেন্দ্র বল কি হয়ে যাচ্ছে আমাদের? অভিকেন্দ্র বল একটা বাস্তব বল। এবার কিন্তু অভিকেন্দ্র বল কিন্তু কোনো কার্য করে না, তাই অভিকেন্দ্র বলকে আর একটা কাজ বলা হয়, দ্যাট ইজ নো ওয়ার্ক ফোর্স বা কার্যহীন বল। ঠিক আছে, আর এই যে সেন্ট্রিপেটাল ফোর্স নিউটনের থার্ড ল অনুযায়ী আমরা জানি এর উল্টো দিকে একটা সমান এবং বিপরীত বল কাজ করবে। অভিকেন্দ্র বলের বিপরীতে যে বলটা কাজ করে তাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল। এবং অপকেন্দ্র বলের আর একটা নাম হচ্ছে অলিক বল। অপকেন্দ্র বল একটা অলিক বল, যে বলটা অ্যাকচুয়ালি বস্তুর ওপর কাজ করছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি হয়ে যাচ্ছে, একটি বল একটি 1.0 বা 1 কেজি বস্তুর ওপর কাজ করার জন্য, প্রশ্নটার গঠনটা ঠিকঠাক হয়নি যেহেতু আমি ইংরাজি থেকে এটাকে ট্রান্সলেট করেছি। প্রশ্ন এরকম হবে, যখন একটি বল
যদি কাজ করে, একটি বল যদি কাজ করে, তার বস্তুর গতির পরিবর্তন 4 মিটার পার সেকেন্ড থেকে যদি 8 মিটার পার সেকেন্ড হয় বা বৃদ্ধি পায়, তাহলে বল দ্বারা কৃতকার্যের পরিমাণ কত হবে, যেখানে বস্তুর ভর হচ্ছে m ইকুয়ালস টু 1 কেজি হচ্ছে। চলো করা যাক। m ইকুয়ালস টু 1 কেজি আমাকে বলে দিয়েছে। প্রাথমিক গতিবেগ বা ইউ কত বলে দিয়েছে, 4 মিটার বলে দিয়েছে পার সেকেন্ড, আমি লিখে নিলাম। v মানে হচ্ছে যেটা অন্তিম গতিবেগ, দ্যাট ইজ 8 মিটার পার সেকেন্ড। জিজ্ঞাসা করেছে বল দ্বারা মোট কৃতকার্যের পরিমাণ কত হবে। তাহলে কৃতকার্যের পরিমাণ কত হবে, যেটা তোমার প্রাথমিক যে গতিশক্তি ছিল আর পরবর্তী যে গতিশক্তি সেটা হচ্ছে নেট। তাহলে নেট কৃতকার্য ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, মানে একদম শেষে যা হয়েছিল মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, মানে প্রাথমিক যেটা ছিল। আমরা কি পাই দেখে নিচ্ছি, হাফ ইন্টু 1 ইন্টু 8 স্কোয়ার মাইনাস হাফ ইন্টু এম ইন্টু 4 স্কোয়ার, কত পাচ্ছি 32 মাইনাস 8 পেয়ে যাচ্ছি আমরা 24। তাহলে মোট কৃতকার্যের পরিমাণ হচ্ছে 24 জুল। আনসার হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখি, যতক্ষণ পর্যন্ত একটি ভারসাম্যহীন বল বা আনব্যালেন্সড ফোর্স একটি শরীরে প্রয়োগ করা হয় তখন তার মধ্যে কিসের ক্রমাগত পরিবর্তন হয়। আনব্যালেন্স ফোর্স মানে কি বলছে, ধরো একটা দড়ি টানাটানি হচ্ছে, এখান দিয়েও একজন কেউ টানছে, এদিক দিয়েও কেউ টানছে, এদিকেও 3 জন লোক আছে, এদিকেও 3 জন লোক আছে। যদি টানে তাহলে কিন্তু বস্তুটা কি হবে, ব্যালেন্সে থাকবে বা ভারসাম্যে থাকবে। কিন্তু যদি আজকে এদিকে 2 জন হয়ে যায়, এদিকে 3 জন হয়ে যায়, তাহলে কিন্তু জিনিসটা এই দিকে সরে যাবে, তখন সেটা আনব্যালেন্সড ফোর্স হয়ে যাবে। তাহলে আনব্যালেন্সড ফোর্স বা কোনো একটা বস্তুর উপর যদি আমি কন্টিনিউয়াস ধাক্কা মারি, তাহলে তার কি পরিবর্তন হতে পারে, এটা পরিবর্তন হবে সেটা হচ্ছে আমাদের গতি পরিবর্তন হবে, কারণ ভর পরিবর্তনশীল নয়। ওজন কিসের ওপর ডিপেন্ড করে, বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণ বা জির ওপর ডিপেন্ড করে, যেটা চেঞ্জ হচ্ছে না, এবং আকৃতিও কিন্তু পরিবর্তন হয় না। আনসার হচ্ছে আমাদের অপশন সি। আচ্ছা, তুমি খুব ভালোভাবে দেখলে আকৃতিটাও হতে পারে উত্তরের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে যদি জোরে সেরকম জোরে মারা হয়, কিন্তু এক্ষেত্রে আমরা গতির ক্ষেত্রে যাবো কারণ সেটা বেশি ভ্যালিড এখানে। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি লবণের উদাহরণ যার জলীয় দ্রবণ pH 7 এর থেকে কম। এখন pH 7 এর থেকে কম মানে আম্লিক দ্রবণ সেটা, ঠিক আছে, আম্লিক সলিউশন হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমাদের যে অ্যামোনিয়াম ক্লোরাইড রয়েছে NH4Cl, এর মান pH 7 এর থেকে কম হয়। অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl কে যদি আমরা জলের সঙ্গে বিক্রিয়া করি তৈরি হয় হচ্ছে NH4OH প্লাস HCl, হালকা HCl অ্যাসিড একটা তৈরি হয় বলে এরকম অ্যাসিডিক একটা নেচার পাওয়া যাচ্ছে। ওকে, আনসার হচ্ছে আমাদের অপশন 3 বা সি। আর কয়েকটা নাম দিয়ে দিচ্ছি যেগুলো আমাদের পরীক্ষাতে আসে। কাপড় কাচা সোডা সোডিয়াম কার্বনেট, মিল্ক অফ লাইম বলা হয়, এগুলো পরীক্ষাতে আসে বলে আমি তোমাদের দিয়ে দিয়েছি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোলিথ বলা হয় ক্যালসিয়াম হাইড্রাইডকে। সিন্নাবার বলা হয় মার্কিউরিক সালফাইডকে, পারদের এটা একটা আকরিক। কার্বোরান্ডাম বলা হয় সিলিকন কার্বাইডকে। ভিট্রিওসিল বলা হয় সিলিকন ডাইঅক্সাইডকে। ক্যালোমেল বলা হয় মার্কিউরাস ক্লোরাইডকে। জিঙ্ক ব্লেড বলা হয় জিঙ্ক সালফাইডকে। হর্ন সিলভার বলা হয় সিলভার ক্লোরাইডকে ইত্যাদি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, 18 ভোল্ট বিভব পার্থক্য সম্পন্ন দুটি বিন্দুর ওপর যদি 4 কুলম্ব তড়িৎ আধান চালনা করা হয় তবে কি পরিমাণ কার্য করা হবে। খুব কঠিন লাগে অঙ্কগুলো দেখে, কিন্তু খুবই সোজা অ্যাকচুয়ালি। দেখো এখানে কি বলে দিয়েছে, তড়িৎ আধানের পরিমাণ বলে দিয়েছে আমাকে হচ্ছে, যাকে আমি কিউ বলবো, দ্যাট ইজ 4c বা 4 কুলম্ব। দুটি বস্তুর মধ্যে বিভব পার্থক্য কি, ভি, যেটা হয়ে যাচ্ছে 18 ভোল্ট। তাহলে কৃতকার্য W ইকুয়ালস টু কি, ফর্মুলা অনুযায়ী W ইকুয়ালস টু QV। তাহলে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিই। W ইকুয়ালস টু কিউ কত 4, V কত 18,
তাহলে পেয়ে যাচ্ছি আমরা 72 জুল। একদম সোজা, আনসার হচ্ছে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি তরল, কঠিন এবং বায়বীয় তিনটি আকারেই থাকতে পারে? ধাতুকল্প, নিষ্ক্রিয় মৌল, অধাতু, ধাতু। বলো। দেখো, প্রথম হচ্ছে এই যে ধাতু থাকছে, ধাতু কিন্তু বেশিরভাগ কি হয়, কঠিন হয়। কিছু কিছু ধাতু যেমন কিছু কিছু ধাতু যেমন পারদ, এগুলো তরল প্রকৃতিরও হয়, কিন্তু গ্যাসীয় খুব একটা হয় না। ধাতু কল্প তো তোমার আর্সেনিক থাকে, এগুলো থাকে। একমাত্র থাকে হচ্ছে নিষ্ক্রিয় মৌলগুলো বেশিরভাগ ক্ষেত্রে গ্যাসীয় প্রকৃতির হয়। পরে থাকছে হচ্ছে আমাদের অধাতু। অধাতুগুলোর মধ্যে কি হয়ে যাচ্ছে, দেখো, কঠিন, তরল। পরের ক্লাসে যাই, দেখো, সরি, কঠিন, তরল এবং গ্যাসীয়। যদি ভাবো, কঠিন অধাতু হচ্ছে আমাদের কার্বন, সালফার, ফসফরাস। তরল হচ্ছে অধাতু হচ্ছে ব্রোমিন। গ্যাসীয় অধাতু হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এক্সেট্রা। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, নিচে কোন উপাদানের রাসায়নিক প্রতীকটি ল্যাটিন থেকে এসছে? ক্লোরিন, কার্বন, লোহা, অ্যালুমিনিয়াম। দেখো, সোজা সাপটা এটা বোঝা যাবে যে যেটার নামটা অন্যরকম। দেখো, কার্বনের সংকেত কি সি, কার্বন থেকে সি। অ্যালুমিনিয়ামের সংকেত কি এল, তার মানে হচ্ছে এল। ক্লোরিনের সংকেত কি সিএল, ক্লোরিন থেকে কেল। একমাত্র লোহার হয়ে যাচ্ছে এফ ই, তার মানে হচ্ছে ফেরাস। তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ যে লোহার কিন্তু যে রাসায়নিক নামটা হয়ে যাচ্ছে আমাদের, সেটা হচ্ছে ফেরাস। ঠিক আছে, এটা। আর এরকম আরো দুটো ধাতু আমাদের আছে, যেমন লোহা ছাড়া আর কে আছে, একটা হচ্ছে রূপা, আর্জেন্টাম। এটাও কিন্তু প্রশ্নতে আসতে পারে, এটাও কিন্তু ল্যাটিন থেকে এসছে, আর্জেন্টাম। আর একটা হচ্ছে গোল্ড বা সোনা, যেটা হচ্ছে AuRua, অরাম। এই দুটোও কিন্তু ল্যাটিন থেকে এসছে। আনসার হচ্ছে আমাদের অপশন সি। নিচের কোন প্রাণী শব্দোত্তর শব্দ বা অতিশনক অর্থাৎ আল্ট্রাসাউন্ড উৎপন্ন করতে পারে? মথ, শুশুক, মানে এটাকে আমরা ডলফিন বলতে পারো তুমি, ডলফিন, হাঙর, হাতি। দেখো, আনসার হয়ে যাচ্ছে আমাদের শুশুক বা ডলফিন। এরা কি করছে, আল্ট্রাসাউন্ড তৈরি করতে পারে। শুশুক বা ডলফিন ছাড়া আর কে পারে? বাদুড় পারে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে ইঁদুরও পারে। এরা কিন্তু শব্দতর শব্দ বা আল্ট্রাসনিক তৈরি করতে পারে। ঠিক কাজে লাগে এরা আল্ট্রাসাউন্ড তৈরি করতে পারে বা আল্ট্রাসনিক সাউন্ড তৈরি করতে পারে। কি কাজে লাগছে? বিভিন্ন সমুদ্রের গভীরতা পরিমাপ করতে লাগে, যেটা আমরা সোনার বলি, সোনারের মাধ্যমে পরিমাপ করতে লাগে। তারপরে হচ্ছে যে আমাদের আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষাতে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, 0 থেকে 20 হার্টজের মধ্যে যে শব্দগুলো, সেগুলো ইনফ্রাসাউন্ড বলে। আচ্ছা, 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজের মধ্যে যেগুলো আছে, সেগুলো হচ্ছে অডিবল সাউন্ড, মানে আমরা মানুষরা শুনতে পারি। আর 20 হার্টজের, কিলো হার্টজের থেকে যদি বেশি হয়, তাহলে সেগুলো বাদুড়, শুশুক, এরাই একমাত্র শুনতে পারে। ওকে। উদ্ভিদের নমনীয়তা কোন টিস্যুর কারণে হয়? জাইলেম, ফ্লোয়েম, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা। দেখো, জাইলেম এবং ফ্লোয়েম কিন্তু সংবহন কলাতন্ত্রের অন্তর্গত, মানে এরা উদ্ভিদ দেহে যে সরি সংবহন কলাতন্ত্রের অন্তর্গত। উদ্ভিদের যে খনিজ বস্তুগুলো ওপরের দিকে যায় এবং যে তৈরি খাদ্য যে বিভিন্ন অংশে উদ্ভিদে পৌঁছে যায়, তার কারণ হচ্ছে এই সংবহন কলাতন্ত্র, যাকে জাইলেম এবং ফ্লোয়েমকে একত্রে কি বলা হয়? একত্রে বলা হয় নালিকা বান্ডিল। এটা একটু মনে রাখবে, প্রশ্ন কিন্তু আসে। স্ক্লেরেনকাইমা কলা কি? স্ক্লেরেনকাইমা কলা হচ্ছে খুব শক্ত একটা কলা, যেটা একদম মানে মৃত কলা আমরা বলতে পারি। আর মৃত কলা, জাইলেম, স্ক্লেরেনকাইমা হচ্ছে মৃত কলা, ভীষণ শক্ত প্রকৃতির হয়। আর একজন থাকে যে হচ্ছে প্যারেনকাইমা কলা, যে হচ্ছে সজীব প্রকৃতির হয়।
ঠিক আছে, পুরোপুরি সজীব। আর কোলেনকাইমা হচ্ছে খানিকটা স্ক্লেরেনকাইমা এবং খানিকটা প্যারেনকাইমা নিয়ে মিশ্র একটি কলা, যে উদ্ভিদের কি দেয়, নমনীয়তা বা স্থিতিস্থাপকতা দিচ্ছে। দেখে নাও একবার, প্ল্যান্ট টিস্যুকে তুমি যদি ভাগ করো, স্থায়ী কলা দুভাবে ভাগ করা যায়, আর একটা হচ্ছে ভাজক কলা, যেটা কন্টিনিউয়াসলি বিভাজিত হয়ে যাচ্ছে। স্থায়ী কলা দুরকম ভাগ, সরল স্থায়ী কলা এবং জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা তিনটে ভাগ, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। এবং জটিল স্থায়ী কলা দুটো ভাগ, জাইলেম এবং ফ্লোয়েম। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। এক ধরনের প্রজনন যেখানে উদ্ভিদের দেহের একটি অংশ নতুন একটি উদ্ভিদে তৈরি করে তাকে কি বলা হয়? বিভাজন, পুনরুৎপাদন, অঙ্গজ জনন, যৌন জনন। দেখিনি একবার। দেখো, অঙ্গজ জনন হচ্ছে যেখানে উদ্ভিদের একটা অংশ থেকে নতুন উদ্ভিদ জন্ম নিচ্ছে। ঠিক আছে। বিভাজন কাকে বলছি? যখন একটা কোষ থাকছে সেটা ভাগ হয়ে গিয়ে দুটো কোষে পরিণত হচ্ছে বা দুটো দেহতে পরিণত হচ্ছে, তাকে আমরা বিভাজন বলছি। পুনরুৎপাদন কি বলছে? এটা হচ্ছে কোনো একটা উদ্ভিদ প্রাণী ছিল, তার কোনো একটা অংশ কেটে গেল, সেই অংশটা এরকম হয়ে গেছে, আস্তে আস্তে যদি আবার গ্রো করে যায় তাকে আমরা বলি পুনরুৎপাদন, যেমন টিকটিকির লেজ। আর যৌন জনন হচ্ছে যখন দুটি পৃথক মাতৃকোষের জিনগুলি, যেমন হচ্ছে পুং মাতৃকোষ এবং স্ত্রী মাতৃকোষের জিনগুলি একত্রিত হয়ে একটা নতুন উদ্ভিদ তৈরি করে, তখন তাকে আমরা কি বলবো? যৌন জনন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। তাহলে ওইখানে কি হয়ে যাচ্ছে আমাদের উত্তরটা? একটি অংশ থেকে নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে, হয়ে যাচ্ছে অঙ্গজ জনন। আচ্ছা, একটি উপাদানের বৈদ্যুতিক কনফিগারেশন 282 হলে এটি আধুনিক পর্যায় সারণীর কত নম্বর পিরিয়ডের অন্তর্গত? 282 হলে আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন 3। কিভাবে করে আমরা একদিন অন্যদিন দেখাবো আমি। একটি মাটির উপরে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বস্তুকে একটি ফেলা হলো, তাহলে ঠিক মাটি স্পর্শ করার আগে এটি কি অর্জন করবে? ঠিক মাটিটা স্পর্শ করার ঠিক এইভাবে ফেলা হয়েছে, আস্তে আস্তে পড়ছে, ঠিক মাটিটা স্পর্শ করবে তার ঠিক আগে এর মধ্যে কি শক্তি রয়েছে? দেখো, আমরা কি জানি, শক্তির কিন্তু কোনো ক্ষয় বা বিনাশ হয় না, শক্তি হচ্ছে অবিনশ্বর। শক্তি মানে কি? শক্তি মানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ গতিশক্তি প্লাস টোটাল অ্যামাউন্ট অফ স্থিতিশক্তি মিলিয়ে তবে কিন্তু এটা টোটাল শক্তি হচ্ছে। ঠিক আছে। তাহলে কোনো বস্তু গতিশক্তি কোনটা? তার গতির জন্য যে কাজ সে শক্তি লাভ করে তাকে আমরা গতিশক্তি বলছি। গতিশক্তি বা কাইনেটিক এনার্জি হচ্ছে 12 mv²। আর স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি হচ্ছে m×g×h, তাই না? তাহলে যে যখন কোনো বস্তুর দেহ উচ্চতাকে পড়ে তখন আস্তে আস্তে কি হয়, সবচেয়ে একদম টপে, যখন বস্তুটা টপে থাকবে তখন তার স্থিতিশক্তিটা সর্বোচ্চ হয়ে যায় আর গতিশক্তিটা 0 হয়ে যায়। যত আস্তে আস্তে নিচে পড়ছে তত কি হবে, ওর এই যে স্থিতিশক্তিটা কি হবে, কমতে থাকবে এবং যত বাড়বে গতিশক্তিটা আস্তে আস্তে বাড়তে থাকবে। সুতরাং ঠিক তার আগের মুহূর্তে কি হবে, গতিশক্তিটা কি থাকবে, বেড়ে যাবে, কিন্তু যদি তুমি টোটাল শক্তির কথা বলো তবে কিন্তু সেটা কি হবে, ধ্রুবক থাকবে। আনসার হয়ে যাচ্ছে আমাদের গতিশক্তিটা বৃদ্ধি পাবে, কারণ স্থিতিশক্তিটা কিন্তু আস্তে আস্তে কম হবে। একদম নিচের মুহূর্তে কিন্তু পুরো শক্তিটাই কিন্তু গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। একজন দুধওয়ালা তাজা দুধে স্বল্প পরিমাণে বেকিং সোডা মেশাচ্ছে, কেন মেশায়? দুধে স্বাদ উন্নত করতে, দুধে ক্রিম বাড়াতে, দুধে অম্লতা রোধ করতে, দুধে ঘনত্ব বাড়াতে। আনসার হয়ে যাচ্ছে, দেখো, যখন একটা আমাদের যে দুধ থাকছে, দুধ যেটা থাকছে, দুধে যদি তুমি দুধ বেশিক্ষণ ধরে রেখে দাও, তাজা যে দুধটা থাকে সেটা কিন্তু পিএইচ হয়ে যায় হচ্ছে আমাদের 6 মতন হয়, পিএইচ 6 মতন হয়। তো এখান থেকে দুধে যদি সামান্য পরিমাণে বেকিং সোডা মেশানো হয় তাহলে ওটা দুধটি সামান্য ক্ষারকীয় হয়ে যায়,
সামান্য ক্ষারকীয় হয়ে যায়। কেন এটা করতে পারে? যাতে এই দুধ নর্মাল উপায় যদি pH 6 হয় তাহলে দুধের ওপর একটা ব্যাকটেরিয়া কাজ করে যার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, এবং এর কাজ কি? এই দুধকে দইতে কনভার্ট করে দেওয়ার। সেটা যাতে না করতে পারে তাই দুধটাকে একটু সামান্য ক্ষারীয় করে দেয় যাতে এই ব্যালেন্সটা মানে তোমার বজায় থাকে। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের দুধের অম্লতা রোধ করতে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি এই গ্রুপের অন্তর্ভুক্ত নয়? পিঁপড়ে, শুঁয়োপোকা, হ্যামস্টার, পঙ্গপাল। দেখো এই পিঁপড়ে, শুঁয়োপোকা, পঙ্গপাল এরা সবাই কিন্তু কি হয়ে যাচ্ছে? এরা কিন্তু আমাদের মানে পতঙ্গ শ্রেণীভুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। একমাত্র যে হ্যামস্টার রয়েছে এ হয়ে যাচ্ছে রোডেন্ট, যেটা এক ধরনের ম্যামলস বা স্তন্যপ্রায়ী হ্যামস্টার হচ্ছে অনেকটা গিনিপিগ বা ইঁদুরের মতন দেখতে এরা। তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের হ্যামস্টার। একটি বস্তু স্থির থাকে তারপরেও একটা ড্যাশ ফোর্স তার উপর কাজ করছে, কি কাজ করে? দেখো টেবিল রাখা আছে, একটা টেবিল রাখা আছে, টেবিলের ওপর আমি একটা বইকে বা একটা বাক্সকে রাখলাম, কিন্তু একজন বলছে যে ওর ওপর কিন্তু এখনো বল কাজ করছে। তুমি বলছো কি বল কাজ করছে? না, এই বস্তুটার ভর হচ্ছে m, বস্তুটা কিন্তু নিচের দিকে একটা জি অভিকর্ষ ত্বরণ আছে। তাহলে বল মানে কি? F ইকুয়ালস টু বস্তুর ভর ইন্টু ত্বরণ, তাই না? আবার দেখো কোনো বস্তুর ওজন কি? ওজন হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, রাইট? তার মানে হচ্ছে তো নাকি যে ওজন এক প্রকারের বল হয়ে যাচ্ছে না? তাহলে কি বল কাজ করছে? ওজন কাজ করছে। ওকে, আচ্ছা গতিবেগ নেই কারণ ওটা স্থির বলে দিয়েছে, ত্বরণ নেই কারণ স্থির বলে দিয়েছে। দেখো ঘাত বল বলেছে। আচ্ছা অনেকে খুব গোলায় বলে আমি তোমাদেরকে এখানে দুটো দিয়ে দিয়েছি যে ঘাত বল আর বলের ঘাত কোনটা কাকে বলে, ভালো করে একটু জেনে নাও। ঘাত বল কাকে বলে? দেখো ঘাত বল হচ্ছে যখন খুব বড় জোরে বল, যখন আমি খুব বড় মানের বল যখন খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করছে। একটা দরজা আছে, দরজাটা খুলতে পারছি না, কেউ সে কুনুই দিয়ে এক জোরে ধাক্কা মারলো, দরজাটা ভেঙে পড়ে গেল। তাহলে একটা টাইম খুব অল্প সময়ের জন্য জোরে একটা বলই প্রয়োগ করলাম, এটা খুলে গেল দরজাটা, সেটাকে আমরা কি বলছি? ঘাত বল। ঘাত বল একবার ঠেললাম, অল্প সময়ের জন্য কাজ করলো। আর বলের ঘাত কোনটা? এভাবে মনে রাখো, দেখো ঘাত বল আর বলের ঘাতের মধ্যে কোনটা বড় অক্ষর? বলের ঘাতটা বড় অক্ষর। তাহলে বলের ঘাতটা বড় অক্ষর মানে যখন কোনো বস্তুর ওপর কিছু মানের বল বেশ কিছুক্ষণ সময় ধরে কাজ করছে তখন তাকে আমরা বলের ঘাত বলছি। আর ঘাত বলে অল্প সময়ের জন্য ক্রিয়া করছে, বলের ঘাতে বেশি সময় ধরে কাজ করছে, তখন তাকে বলের ঘাত বলি। দুটোই কিন্তু ভেক্টর রাশি। আচ্ছা সিজিএস পদ্ধতিতে ঘাত বল হচ্ছে এক ধরনের বল, এটা হচ্ছে এক ধরনের বলই, তাই যা বলের একক ডাইন এবং নিউটন সেটাই থাকছে। আর বলের ঘাত যেটা সেটা কি হয়ে যাচ্ছে? একটু মানের বল প্রয়োগ করছি, কিছু সময় ধরে করছি, দ্যাট ইজ F ইন্টু টি হয়ে যাচ্ছে হচ্ছে বলের ঘাত। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, নিচে কোন ভিটামিন আমাদের ত্বক এবং চোখকে সুস্থ রাখতে সাহায্য করে? অপশন হচ্ছে অপশন এ। আর দেখে নাও কিছু দিয়ে দিয়েছি। ভিটামিন এ হচ্ছে রাতকানা এবং ফ্রিনোডার্মা, মানে হচ্ছে যে যখন গায়ের ত্বকটা ব্যাঙের চামড়ার মতো খসখসে হয়ে যায় তাকে আমরা বলি ফ্রিনোডার্মা। ভিটামিন B1 এর অভাবে বেরি হয়, B2 এর অভাবে স্টোমাটাইটিস মানে মুখে ঘা এইসবগুলো হয়, B3 এর অভাবে পেলেগ্রা হয়, যেগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো এখানে আমি চার্ট করে দিয়েছি, নোট ডাউন করে নেবে। B6 হচ্ছে নিউরোপ্যাথি হয়, ভিটামিন B7 এর ডার্মাটাইটিস মানে ত্বকের সমস্যা হচ্ছে, B12 হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হচ্ছে। নেক্সট দেখি কোনটি উদ্ভিদের বীজের মধ্যে কোনটি খাদ্যের ভাণ্ডার হিসেবে কাজ করে? খাদ্যের ভাণ্ডার হিসেবে কাজ করে কোনটি? বীজপত্র, ভ্রূণমুকুল, ডিম্বক, মূল।
সব সময় উত্তর হচ্ছে বীজপত্র কিন্তু খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করবে। যখন নিষিক্তকরণ হয়ে যায় তখন যে বীজ থাকে, বীজটা কি হয়ে যাচ্ছে, যে ডিম্বক যে থাকছে, ডিম্বক, সেটা কি হয়, বীজে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর একটা বীজ বীজোত্তক এবং ভ্রূণ নিয়ে গঠিত। তো আমাদের উত্তর হয়ে যাচ্ছে বীজপত্র। সবচেয়ে উপযুক্ত বিকল্প নির্বাচন করুন। 1 কিলোওয়াট আওয়ার মানে কত? 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 36,000 জুল। এই যে আনসার হচ্ছে আমাদের অপশন সি। এটা আমরা জানি, এগুলো চোখ কান বুঝে লিখতে হবে। স্ক্লেরেনকাইমা কোষের দেওয়াল ড্যাশের কারণে পুরু হয়? হেমিসেলুলোজ, লিগনিন, সেলুলোজ, পেকটিন। আনসার আছে আমাদের পেকটিন, লিগনিন। দেখো স্ক্লেরেনকাইমা কলা কোনগুলো? স্ক্লেরেনকাইমা কলা হচ্ছে সেই কলাগুলো যারা আমাদের যান্ত্রিক শক্তি প্রদান করে, সেই জন্য স্ক্লেরেনকাইমা কলাকে কিন্তু যান্ত্রিক কলাও বলা হয়ে থাকে। আচ্ছা, এগুলো কি দিয়ে তৈরি? মৃত কোষ দিয়ে তৈরি, যেমন একটু আগে বলছিলাম। এদের মধ্যে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না, দেখো কোনো ফাঁক নেই এদের মধ্যে। এরা উদ্ভিদকে কি করে? মেন কাজ হচ্ছে শক্তি প্রদান করে। ওকে, নেক্সট ক্লিয়ার যে ড্যাশ হচ্ছে শক্তির বাণিজ্যিক একক। শক্তির বাণিজ্যিক একক কোনটি? উত্তর হয়ে যাচ্ছে আমাদের কিলোওয়াট ঘন্টা, যেটাকে আমরা ইউনিট হিসেবে বলি। আর কিলোওয়াট আমাদের কার্যের যে একক। জুল কিসের একক? জুল হচ্ছে কার্যের একক। আচ্ছা, ক্ষমতার একক হচ্ছে আমাদের ওয়াট। এখানে না ওয়াট ঘন্টা হবে না, এখানে শুধু ওয়াট হবে। ঠিক আছে, এখানে শুধু ওয়াট হবে। ওয়াট হচ্ছে আমাদের ক্ষমতার একক। নেক্সট হচ্ছে আমাদের দেখো, 4টে কার্বন পরমাণু সাথে যদি হাইড্রোকার্বন নামের সঙ্গে যোগ করা হয় তাহলে কি হবে? প্রপ, ইথ, হেপ্ট, বিউট। 4টে কার্বন পরমাণু যখন বলেছে, আনসার যে বিউট। এই প্রিফিক্সের একটা লিস্ট তোমাদের আমি দিয়ে দিয়েছি। দেখো, যদি একটা কার্বন পরমাণু যুক্ত থাকে তাকে আমরা মিথ বলবো, এক্সাম্পল যেমন মিথেন। যদি 2টো কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা বলবো ইথ, যেমন হচ্ছে ইথেন। 3টে থাকলে বলবো প্রপ, যেমন প্রোপেইন। 4টে থাকলে বলবো বিউট, যেমন বিউটেন। 5টা থাকলে বলবো পেন্ট, যেমন পেন্টেন। 6টা থাকলে হেক্সেন। তোমার 7টা থাকলে হচ্ছে হেপ্ট। 8টা থাকলে হচ্ছে অক্ট। 9টা থাকলে হচ্ছে নন, এবং 10 থাকলে হচ্ছে ডেক। এগুলো হচ্ছে প্রিফিক্স, এগুলো একবার চোখ বুলিয়ে নেবে। ফিউজ তারের ওপর পিভিসি বা আমরা বলতে পারি পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি এর প্রলেপ লাগিয়ে কি রোধ করা যায়, মানে কি আটকানো যায়? দেখো, যদি পিভিসি তার উপর লাগানো হয় তাহলে কি হয়ে যায়? তাহলে কিন্তু শর্ট সার্কিটটা রোধ করা যায়। শর্ট সার্কিট কাকে বলছি? শর্ট সার্কিট হচ্ছে যে যখন কোনো তারে তড়িৎ প্রবাহ যখন পাঠানো হচ্ছে, তখন দুটো যখন পরিবাহীর মধ্যে রোধটা খুবই সামান্য থাকে, তখন কি হয়, হঠাৎ করে যখন জিনিসটা সামান্য থাকে তখন কি হয়, এত তড়িৎ প্রবাহ বেড়ে যায় যে ওটা শর্ট সার্কিট হয়ে যায়, গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, তড়িৎ বর্তনীটা বিচ্ছিন্ন হয়ে যায়। এটাকে রোধ করার জন্য কি ব্যবহার করা হয়? শর্ট সার্কিটকে রোধ করার জন্য ফিউজের ব্যবহার করা হয়, শর্ট সার্কিটকে রোধ করার জন্য, যাতে না হয়। ফিউজ কি দিয়ে তৈরি? ফিউজ হচ্ছে টিন এবং সীসা বা প্লাম্বামের একটা সংকর ধাতু দিয়ে তৈরি, এবং এর গলনাঙ্ক অত্যন্ত কম থাকে ফিউজ তারের বা ফিউজ ওয়্যারের, যার ফলে ওর মধ্যে একটা নির্দিষ্ট মাত্রার থেকে বেশি তড়িৎ যেই পাঠানো হয়, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তারটা এরকম, ধরো ফিউজ তারটা এরকমভাবে আছে, সঙ্গে ফিউজ তারটা গলে গিয়ে এই দুটো পরিবাহীকে আলাদা আলাদা বিচ্ছিন্ন করে দিল, তাহলে কিন্তু আর শর্ট সার্কিটটা হলো না। শুধু ফিউজটা পরবর্তীকালে আমরা বদলে দিলেই আবার তারটা নতুন হয়ে যাচ্ছে। ওকে, জীবন্ত বস্তুর বৈশিষ্ট্যের উত্তরাধিকার তত্ত্বগুলিতে কে অবদান রাখেন? গ্রেগর মেন্ডেল, জেবিএস হ্যালডেন, চার্লস ডারউইন, স্ট্যানলি মিলার। দেখো, আনসার হয়ে যাচ্ছে আমাদের স্ট্যানলি মিলার। কি করেছিলেন? উনি মিলার এবং উরের পরীক্ষাটা করেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে অজৈব যৌগ থেকে প্রাচীন পৃথিবীতে জৈব যৌগ তৈরি করা যায়, এটা উনি প্রমাণ করেছিলেন। চার্লস ডারউইন কি তত্ত্ব দিয়েছিলেন? চার্লস ডারউইন দিয়েছিলেন হচ্ছে ন্যাচারাল সিলেকশনের তত্ত্ব।
ন্যাচারাল সিলেকশনের তত্ত্ব। আমি যেগুলো পয়েন্টগুলো লিখছি নোট ডাউন করে নাও, সব কটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। ওনার লেখা বইয়ের নাম হচ্ছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে। আচ্ছা, জেবিএস হ্যালডেন কি করেছিলেন? উনি একটা টার্ম ইন্ট্রোডিউস করেছেন যার নাম হচ্ছে হট ডায়ালুট স্যুপ। উনি ভাবছেন পৃথিবীর প্রাথমিক অবস্থায় সমুদ্র জল তখন উত্তপ্ত, সেই সমুদ্রের জলের ওপর বিভিন্ন কণাগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, যে একটা হট ডায়ালুট স্যুপ তৈরি করছে, এটা হচ্ছে ওনার তত্ত্ব ছিল। আর বিজ্ঞানী গ্রেগর মেন্ডেল যিনি ছিলেন, তিনি হচ্ছে আমাদের বৈশিষ্ট্যের উত্তরাধিকার অবদান রাখেন, বংশগতির অবদান রাখেন, ওই জন্য এনাকে বলা হয় হচ্ছে ফাদার অফ জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক বলা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি আমরা। নিচের কোনটি এই নিচের গ্রুপের অন্তর্ভুক্ত যেটি নয় সেটি কি? অ্যালুমিনিয়াম, সিলভার, অ্যান্টিমনি, সোনা। দেখো এদের মধ্যে সবকটাই ধাতু হয়ে যাচ্ছে, শুধুমাত্র অ্যান্টিমনি যেটা রয়েছে সেটা কি হয়ে যাচ্ছে? ধাতু কল্প। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে সি। সোজা প্রশ্ন একদম। ড্যাশ অ্যানিডা শ্রেণীর অন্তর্গত নয়? নেরিস, কেঁচো, জোঁক, অ্যাসকারিস। আচ্ছা, দেখে নিচ্ছে একবার আমাদের যে ইনভার্টিব্রেটস বা অমেরুদণ্ডী প্রাণীরা রয়েছে তাদেরকে যে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যানিলিডা, প্লাটিহেলমিনথিস, একাইনোডার্মাটা যারা সামুদ্রিক বেশিরভাগ, নিডারিয়া, পরিফের এবং নিমাটোডস। এদের মধ্যে যে নিমাটোডস আছে বা কৃমি আছে যাদের মধ্যে, তাদের মধ্যে কিন্তু অ্যাসকারিসটা পড়ছে। অপশান হয়ে যাচ্ছে আমাদের অপশান ডি বা 4। আচ্ছা, ড্যাশ থেকে বস্তুটি কত উচ্চতায় রয়েছে তা নির্ণয় করুন। আচ্ছা, আমি এখানে অঙ্কটা পুরোটা পড়া হয়নি, লেখা হয়নি, আমি এটা লিখে দিচ্ছি, তো অঙ্কটা লিখে দিচ্ছি, দেখে নাও। 6 কেজি ভরের একটি বস্তুকে একটি উচ্চতায় রাখা হয়েছে। যার মধ্যে 480 জুলের একটি বিভব, আমি লিখছি স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি রয়েছে। পোটেনশিয়াল এনার্জি রয়েছে। প্রশ্ন হচ্ছে ভূমি থেকে, এবার তারপর যা আছে বস্তুটি কত উচ্চতায় রয়েছে তা নির্ণয় করুন। ঠিক আছে, সরি আমি এখানে পুরো অঙ্কটা আমার লেখা হয়নি। তাহলে যেখানে জি 10 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে, দেখো বিভব শক্তি কাকে বলছি? বিভব শক্তি কি না, কোনো একটা বস্তু কোনো একটা অবস্থানে আছে, সেই অবস্থানে থাকার জন্য তার নিজের মধ্যে যে শক্তিটা সে পাচ্ছে অবস্থানের কারণে, তাকে আমরা বলছি বিভব শক্তি। যে কোনো এই বস্তু বিভব শক্তি মানে কি, সেই যখন সে স্থির অবস্থায় আছে তাহলে কি স্থিতিশক্তিটাই তার বিভব শক্তি। তার মানে দ্যাট ইজ এম ইন্টু জি ইন্টু এইচ। তোমাকে ভাষাটা বুঝতে হবে। তাহলে দেখো এম বলে দিয়েছে আমাকে কত, 6 কেজি ভরের, তাহলে এম হচ্ছে 6। জি আমাকে বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে 10। আর হাইট কি বলেছে? হাইটটা আমাকে বলেনি, হাইটটা আমাকে বার করতে হবে, আমি এইচ বলে লিখলাম। ঠিক আছে, আমি এইচ বলে লিখলাম। আর এই স্থিতিশক্তির ফলে শক্তি কত তৈরি হয়েছে? 480 জুল, সেটাও আমাকে বলে দিয়েছে, আমি 480 জুল লিখলাম। তাহলে এইচ সমান কত হয়ে যাচ্ছে? 480 বাই 6 ইন্টু 10, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 480 বাই 60 ইকুয়ালস টু 8 মিটার। ক্লিয়ার? একদম সোজা প্রশ্ন। আনসার হচ্ছে অপশন ডি। একটি অবতল আয়নার বক্রতা ব্যাসার্ধ 6.2 সেন্টিমিটার হলে, বক্রতা ব্যাসার্ধ মানে হচ্ছে আর, বক্রতা ব্যাসার্ধ আর, আর বক্রতা ব্যাসার্ধকে আমরা আর একটা কী বলে বলতে পারি? যদি লেন্সের ক্ষেত্রে 2f বলতে পারি। আচ্ছা, তাহলে ফোকাল দৈর্ঘ্য কত হবে? ফর্মুলা কি? আর
বাই 2 ইকুয়ালস টু এফ, মানে ফোকাস ইজ ইকুয়ালস টু বক্রতা ব্যাসার্ধ বাই 2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে বক্রতা ব্যাসার্ধ 6.2 সেন্টিমিটার বলেছে, তাহলে এফ কত হবে, ফোকাস কত হবে, 6.2 বাই 2 দ্যাট ইজ 3.1। একদম মুখে মুখে অঙ্ক হবে, আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন 1। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি পারদের আকরিক? আর্সেনিক, বক্সাইট, স্টিবনাইট, সিনাবার। আনসার হয়ে যাচ্ছে আমাদের সিনাবার। ঠিক আছে, ইয়েলো ফিভার ছড়ায় কে? হাউস ফ্লাই, জল, বায়ু, কে ছড়ায়? ইয়েলো ফিভার মানে হচ্ছে আর একটা নাম পিত জ্বর। পিত জ্বর কার মাধ্যমে ছড়ায় একবার দেখে নিচ্ছি। হাউস ফ্লাই বা আমরা এখানে হাউস ফ্লাই বলে লিখেছি আমি, পিত জ্বর এটাকে তুমি যদি বালু মাছি বলতাম, এখানে বালু মাছি হতো তাহলে সেটাই দিতাম, যদি শুধু মাছি থাকতো শুধু মাছি অপশান দিতাম, কারণ আচ্ছা সরি আচ্ছা এই ইয়েলো ফিভারটা, সরি এখানে আমার ভুল, এখানে উত্তরটা ভুল হচ্ছে, এখানে মশার ক্ষেত্রে হবে। ইয়েলো ফিভারটা মশার মাধ্যমে হয়, এখানে হাউস ফ্লাইটা ভুল আছে, সরি। আচ্ছা কার মাধ্যমে ছড়াচ্ছে? এডিস ইজিপ্টির মাধ্যমে কিন্তু ছড়াচ্ছে। হ্যাঁ, আর কোন ভাইরাস ছড়াচ্ছে? ফ্ল্যাভি ভাইরাস বলে একটা ভাইরাস আছে, সেটাকে ছড়াচ্ছে আমাদের ইয়েলো ফিভার, যেটা একটা ভাইরাল হিমোরেজিক ডিভাইস বা ডিজিজ, মানে হচ্ছে যে আমাদের যে মস্তিষ্কে রক্তগুলো জমাট বেঁধে যাচ্ছে তাকে আমরা বলছি ইয়েলো ফিভার। আচ্ছা আর একটা যেটা কথা সেটা হচ্ছে ইয়েলো ফিভার যে থাকছে, যার নাম হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস, এটা যে এডিস মশার মাধ্যমে ছড়ায়। এডিস মশা আরও কয়েকটা রোগ ছড়াতে সাহায্য করে, যার নাম হচ্ছে এডিস এডিস মশাকে আরও কটা রোগ ছড়াতে সাহায্য করে, কি কি? একটা হচ্ছে জিকা ভাইরাস, একটা হচ্ছে চিকনগুনিয়া, আর একটা হচ্ছে ডেঙ্গু। তাহলে এগুলো কিন্তু আমাদের ইয়েলো ফিভার যে থাকছে, ইয়েলো ফিভারও কিন্তু এ ছড়াতে সাহায্য করছে। তাহলে আজকে তোমাদের এত অবধি থাকলো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্লিজ জানাবে। আর তোমাদের আজ এবারে আমি প্রশ্নগুলোকে একটু সোজা রেখেছি, তো সুতরাং আমার মনে হয় তোমাদের করতে সবার ভালো লাগবে। থ্যাংক ইউ ক্লাস, আজকে এত অবধি থাকলো।